এই হলো চারটে অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা জানলাম। এখন যদি আমরা লাইন স্পেসিং সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই। মাইক্রোসফট অফিস ওয়ার্ড লাইন স্পেসিং বলতে একটা লেখার থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা ঠিক করে দিতে পারি। কিভাবে? আমরা এখান থেকে লাইন অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। তো আমরা এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে লাইন স্পেসিং থেকে যদি স্পেসিংটা ঠিক করে দিই, এখন আছে 1.15, আমরা যদি 2 করে দেই দেখতে পাচ্ছেন যে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, জাস্টিফাই অ্যালাইনের ভিতরে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এই গ্যাপটা নেওয়ার জন্য আমরা কি কাজ করলাম? ওকে, এখন আমরা যদি দেখি যে এখানে শর্ট লিস্ট দেখব যে A to Z, Z to A কিভাবে আমরা শর্ট করতে পারি। অর্থাৎ যদি আমরা এখান থেকে লেখার জন্য কন্ট্রোল সবগুলো আমরা কেটে দিলাম, দেওয়ার পর আমরা এখন যদি একটু এটা আমরা লিখে নেব, কারণ এটা দরকার আছে, আপনারা বুঝতে পারবেন। আমরা A to Z লিখে ফেললাম। লেখার পরে আমরা যদি এখন চাই যে এই লেখাটা আমরা পিছন থেকে সাজাবো, যেমন ZYXWVUT এভাবে যদি আমরা সাজাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আবার লিখতে হবে, আবার এগুলো সবগুলো কেটে দিয়ে আবার প্রথমে লিখতে হবে Z, তারপর Y, তারপর X, তারপর W, এভাবে লিখতে পারি। অথবা আমরা এখান থেকে শর্টকাটে এই কাজটা করে দিতে পারি। কিভাবে? চলুন দেখা যাক। আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টোটাল সবগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে শর্ট করব। শর্ট করার পর আমরা এখান থেকে কি শর্ট করতে চাচ্ছি সেটা আমরা ঠিক করে দেব। যে আমরা এখানে অ্যাসেন্ডিং অর্থাৎ A to Z আর ডিসেন্ডিং অর্থাৎ Z to A আমরা যদি শর্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, দেওয়ার পর দেন ওকে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ZYXWVUTSRQON এভাবে Z to A শর্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল শর্টের বিষয়টা। এখন যদি আমরা একটা লেখাকে যদি বর্ডার দিতে চাই, this is border, then এটাকে যদি আমরা বর্ডার দিতে চাই, এই দিস ইজ বর্ডারটাকে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে এখান থেকে আমরা বর্ডারে ক্লিক করব। বর্ডারটা আমরা অনেকভাবে দিতে পারি। বর্ডার, বটম বর্ডার, টপ, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, ওয়াল বর্ডার, outside border, inside border, in horizontal border, inside vertical border। এগুলোর কাজ আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমে যদি আমরা বটম বর্ডার ক্লিক করি, তাহলে তলায় একটা বর্ডার পড়ে যাবে। চলেন দেখা যাক। বটম বর্ডার ক্লিক করলাম, দেখেন একটা বর্ডার অলরেডি চলে আসছে। এখন যদি আমরা টপ বর্ডার ক্লিক করি, টপ বর্ডার উপরে একটা বর্ডার চলে আসলো। এখন যদি আমরা সেন্টার বর্ডার মানে ওয়াল বর্ডারে ক্লিক করি, তাহলে সবগুলো
একটা বর্ডারের ভিতরে চলে আসলো। এখন যদি এই ওয়াইটাকে বর্ডারের ভিতরে নিয়ে আসতে চাই তাহলে এখানে অল বর্ডার ক্লিক করলাম, বর্ডারের ভিতরে চলে আসলো। এখন যদি আমরা চাচ্ছি যে উপরের বর্ডারটা আমরা শুধু আউটসাইড বর্ডার যদি আমরা চাই তাহলে আউটসাইড বর্ডার চলে আসবে। ঠিক আছে, আউটসাইড বর্ডার দিলাম, ক্লিক করলাম। এখন যদি ইনসাইড বর্ডার, আর এই বর্ডারটা যদি আমরা না চাই তখন আমরা নো বর্ডারে ক্লিক করব, তাহলে বর্ডারটা উঠে যাবে। তো আমরা নো বর্ডারে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ওয়াইয়ের বর্ডার উঠে গেছে। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার নো বর্ডারে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর নো বর্ডার ক্লিক করলে এটা উঠে গেল। তো এই ছিল বর্ডারের কাজ। এখন যদি আমরা এখন দেখব যে এটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। এই দিস ইজ বর্ডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে শ্যাডোয়িং এর অপশন থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, তো এই হলো এটা ব্যাকগ্রাউন্ডের কাজ ছিল। এখন আমরা যদি এটাকে ডান সাইডে একটা ট্যাব প্রেস করলে যতটুকু স্পেস পাই ততটুকু আমরা এখান থেকে ডিক্রিজিং ইন্ডেন্টে ক্লিক করলে এটা বাম সাইডে আসবে, কিন্তু ইনক্রিজিং ইন্ডেন্টে ক্লিক করলে এটা দেখবেন ডান সাইডে চলে আসছে। ঠিক আছে, এটা এখানে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ইন্ডেন্টের কাজটা হলো এটাই। এগুলো খুব বেশি একটা কাজে লাগে না, তারপরেও জানার সুবিধাতে সবাইকে জানিয়ে রাখলাম। আরেকটা বিষয়, এখানে আমরা যদি একটা স্পেস নেই, নেওয়ার পর এখানে একটা আছে, অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে এই স্যাম্বলটা এখানে ক্লিক করলেই এমন একটা স্যাম্বল চলে আসে। তো এই স্যাম্বলটাকে যতই আমি মুছার চেষ্টা করি এটা কিন্তু মুছবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা সবগুলো লেখা মুছে যাবে কিন্তু এটা মুছবে না যতক্ষণ পর্যন্ত এখানে আবার ক্লিক না করা হবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে অনেকগুলো লেখা আমরা লিখলাম, লেখার পরে এই স্যাম্বলটা পড়ে যাওয়ার পরে আমরা সেই লেখাগুলোকে আবার সম্পূর্ণ কেটে দেওয়ার পরে পরবর্তীতে তারপরেও সলভ না হওয়ার পরে আমরা তখন এই সমস্যাটা ফেস করতে পারি। তো এইটা হলো এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এটা তেমন কোনো কাজের না। তো এই ছিল প্যারাগ্রাফের কাজ। গত ভিডিওতে ফন্টের কাজ দেখেছিলাম, ক্লিপবোর্ডের একটা কাজ বাকি ছিল, তো সেটা আমরা এই ভিডিওতে কভার করার ট্রাই করব। যদি না পারি তাহলে পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ। ওকে, তো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমাদের এই ভিডিওটা একটা সেকেন্ড পার্টে নিয়ে যাওয়া দরকার বলে আমি মনে করতেছি। তো সবাইকে এই ভিডিওটা মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।